আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। এখন আমার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা এর আগে আমি গত শনিবার একটা ক্লাস নিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস শুরু হবে। সেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমি যে চ্যাপ্টারটি নিয়ে তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটি ছিল লেনদেন। তাহলে তোমাদের সেই লেনদেন সম্পর্কে যে আমরা বলেছিলাম, এর পূর্বে আমরা কিছু সিলেবাস সম্পর্কে ধারণা দিয়েছিলাম। যারা গত ক্লাসে অংশগ্রহণ করেছিল তারা সিলেবাস দেখেছো, এবং আমরা কিভাবে এই আগামী 2 বছর পড়াশোনা করব তা সেখানে বলা হয়েছিল যে আমরা প্রতিদিন কিছুক্ষণ না কিছু মানে কি অন্তপক্ষে 1 ঘন্টা প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবে। এবং আমি তোমাদের বলেছিলাম প্রথম পত্রে আমাদের ক বিভাগ থেকে 2টি প্রশ্ন আসবে। এটা হলো আর্থিক অবস্থার বিবরণীতে, সে 2টি বাধ্যতামূলক ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমার যদি দেখতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে আমাদের বলা ছিল যে আমরা ক বিভাগ থেকে 2টি প্রশ্ন বাধ্যতামূলক, সে প্রশ্ন অথবা থাকবে না, এবং খ বিভাগ থেকে 9টি প্রশ্ন থাকবে, যা থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে ক বিভাগ থেকে 20 আর খ বিভাগ থেকে 50, এ হলো মোট 70। এই 70 নাম্বার, এবং এমসিকিউ ছিল 30। ঠিক সেকেন্ড পেপারও আমাদের এইরকমই সিলেবাস মানে আমাদের ছিল। এবং গত 2 দিন আগে আমাদের কলেজ পেজে তোমাদের কমার্সের যে সব গ্রুপেরই দেওয়া হয়েছে সিলেবাস, তোমরা কমার্সের সিলেবাসটা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসছি। আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল লেনদেন। তাহলে লেনদেন জানার পূর্বে আমাদের জানতে হবে কি ঘটনা। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে তাই ছিল ঘটনা। মনে আছে তো? কেউ লিখতে পারবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু কমেন্ট বক্সে লেখো তো যে ঘটনা কয় প্রকার। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ঘটনা কয় প্রকার, একটু দেখি তো কে লিখতে পারো। ঘটনা কয় প্রকার মনে আছে? ঘটনা কয় প্রকার কেউ একটু লিখবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম ঘটনা 2 প্রকার। একটা হলো আর্থিক ঘটনা, আরেকটা ছিল অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা ছিল যে ঘটনার সাথে অর্থ সম্পর্কিত, সেটি ছিল আর্থিক ঘটনা, এবং যে ঘটনার সাথে অর্থ সম্পর্কিত নয় তাকে আমরা অনার্থিক ঘটনা বলি। আমি 50 টাকা দিয়ে যে 50 টাকা দিয়ে এমবি কিনলাম, এটা কোন ধরনের ঘটনা? আর্থিক ঘটনা। এটা কোন ধরনের ঘটনা ছিল? অনার্থিক ঘটনা। হিসাব বিজ্ঞানে আর্থিক ঘটনা লেনদেন, তাহলে সেই আর্থিক ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি হবে। তাহলে এখন আমরা লেনদেন শব্দের অর্থ পেয়েছিলাম কি মনে আছে? লেনদেন শব্দের অর্থ মনে আছে কি তোমাদের? দেয়া নেয়া, আদান প্রদান। আচ্ছা, থ্যাংক ইউ। একজন স্টুডেন্ট লিখেছো, অনেকেই লিখেছো যে যে ঘটনা 2 প্রকার। থ্যাংক ইউ। তানজিদ আক্তার পায়েল, থ্যাংক ইউ বাবা, তোমাকে ধন্যবাদ যে 2 প্রকার লিখেছো। এবং আরও লিখেছো, অনেকেই লিখেছো যে সুলতানা লিখেছো 2 প্রকার। ধন্যবাদ ধন্যবাদ। তারপর হলো আপনি লিখেছো 2 প্রকার। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা বোঝা যাচ্ছে তোমরা বাসায় সবাই পড়াশোনা করো। গুড। এখন বাবা একটু শুনো, তোমরা যদি কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তাহলে লেনদেন শব্দের অর্থ ছিল কি? দেয়া নেয়া, আদান প্রদান। লেনদেন শব্দের অর্থ কি কি ছিল? দেয়া নেয়া ছিল, আদান প্রদান এবং বিনিময়, এগুলো ছিল না? তাহলে দেখো এখন সে আদান প্রদান, দেয়া নেয়া। দেয়া নেয়া মানে একজন দিবে একজন নিবে। বিনিময় মানে কোনো কিছুর বিনিময় হবে। কীরকম? গত ক্লাসে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, আমি দোকান থেকে একটা বই কিনবো, 200 টাকা দোকানদারকে দিব, এর বিনিময়ে দোকানদার আমাকে একটা বই দিবে। তাহলে এটা ছিল বিনিময়। আর প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের একটু লেনদেনের সংজ্ঞাটা একটু আলোচনা করে নিচ্ছি। লেনদেন, লেনদেন কোনগুলো থেকে লেনদেন উৎপত্তি? কোন ঘটনা থেকে লেনদেন উৎপত্তি মনে আছে তো? আমরা কি বলেছিলাম? কোন ঘটনা থেকে লেনদেন উৎপত্তি? আর্থিক ঘটনা থেকে লেনদেন উৎপত্তি। আর্থিক ঘটনা থেকে লেনদেন উৎপত্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সামনে সেই লেনদেনের একটি সংজ্ঞা উপস্থাপন করলাম, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য।
অর্থের মাপকাঠিতে মানে অর্থ দ্বারা যেটা পরিমাপ করা যাবে এমন সব ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন, তাই না? তাহলে কি লেখা আছে দেখো, লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনা দ্বারা যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়, ব্যবসার আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হতে হবে, তাকে আমরা কি বলবো? লেনদেন। দেখো অর্থের মাপকাঠিতে মানে অর্থ দ্বারা পরিমাপ করা যাবে কিরকম? এই যে একটা মার্কার দেখতেই পাচ্ছ, তাই না? মার্কারটার দাম ধরো 40 টাকা, তাহলে 40 টাকা, তাহলে আমি দোকানদারকে বললাম ভাই আমি 40 টাকা দিব, আপনি এটা আমাকে মার্কার দেন। সে 40 টাকা পাবে, এর বিনিময়ে সে আমাকে একটা মার্কার দিবে। তাহলে অর্থ দ্বারা এটা পরিমাপ করা যাচ্ছে, তাই না? অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনা দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, মানে তোমাদের যে ব্যবসার আর্থিক অবস্থা থাকবে সেটার যদি কোনো পরিবর্তন হয় তাহলে ওই ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন। বাবা দেখা যাচ্ছে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই লিখবে প্লিজ। তাহলে আমরা লেনদেনের সংখ্যাটা কি শিখলাম একটু বলো তো? অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনা দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? লেনদেন। লেনদেনের সংখ্যাটা বলো তো একটু, তোমরা দেখো, তোমরা একটু খাতা তুলে নাও। অর্থের মাপকাঠি যেখানে অর্থ নাই সেটা কিন্তু লেনদেন হবে না। মা শিশুকে চাঁদ দেখায়, মা যদি শিশুকে চাঁদ দেখায় তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এর বিনিময়ে কি মাকে টাকা দেওয়া হচ্ছে? বাবা কি মাকে টাকা দেয়? মা যদি শিশুকে বারান্দায় গিয়ে, বাসার বারান্দায় গিয়ে ছোট শিশু থাকে তাকে যদি মা দেখায় বাবা দেখো একটা আকাশে চাঁদ উঠেছে, এর বিনিময়ে কি টাকা দেয় মাকে? টাকা দেয় না। অতএব এটা কিন্তু লেনদেন হবে না। লেনদেন হতে হলে কি করতে হবে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। তাহলে অর্থের মাপকাঠিতে মানে অর্থ দ্বারা পরিমাপযোগ্য, যেটা অর্থ মানে টাকা পয়সা দ্বারা যেটা পরিমাপযোগ্য, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় মানে পরিমাপ করতে পারবা, মানে অর্থ দ্বারা এটা মূল্যায়ন করতে পারবা, অর্থ দ্বারা মূল্যায়ন করতে পারবা এমন ঘটনা দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে ওই ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম একটু তুলে নাও প্লিজ। অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনা দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় তাহলে ওই ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন। দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাসে অংশগ্রহণ করেছো একটু দেখি। এখানে যারা যারা অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে একটা পায়েল বলেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে আরও আছে, অনেকেই সালাম দিয়েছো বাবা, কারণ সুলতানা বলেছো ওয়ালাইকুম আসসালাম। তারপর তোমরা একটু রোলগুলো লিখে দিবে প্লিজ। সুলতানার রোল দিয়েছো, ধন্যবাদ। তারপর হলো পায়েল দিয়েছো C1F 421, ধন্যবাদ মামনি। তারপর আফরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার প্রিয় শিক্ষার্থী, তারপর 451 সে ক্লাসে অংশগ্রহণ করেছো। তারপর যে এখানে দেখা যাচ্ছে, আচ্ছা বাবা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখো এখানে দেখা যাচ্ছে 403। তা কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। অনেকেই উত্তর দিয়েছো যে ঘটনা 2 প্রকার, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর স্যার অনন্তদার লাগছে হাউ আর ইউ? ফাইন। তারপর এখানে দেখা যাচ্ছে প্লিজ একটু দেখো, জি স্যার। তারপরে ফাহিম করো, দেখো যে দেখা যাচ্ছে। তারপর বাবা তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি মানে পড়ার সংক্রান্ত তোমরা প্রশ্ন করো, এছাড়া যেগুলো থাকে সেগুলো আমি পরে দিয়ে দিব। স্যার দেখা যাচ্ছে না, প্লিজ বাবা দেখা যাচ্ছে না, তাই। তাহলে আমরা কি পাইলাম? লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনা দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে ওই ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন। প্রিয় শিক্ষার্থী, লেনদেন হইতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, তাই না? ধরো যে তুমি ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছো, ম্যানুয়ালি যখন কলেজে এসে তোমাকে ক্লাস করতে হবে, তোমাকে সাদা শার্ট কালো প্যান্ট এগুলো পরিধান করতে হবে। মেয়েদের ক্ষেত্রে তোমাকে পোশাক নির্ধারণ করা আছে।
তা ন্যাশনাল কলেজের স্টুডেন্ট হতে গেলে তোমাকে ছেলেদের ক্ষেত্রে যদি বলি সাদা শার্ট কালো প্যান্ট, তাকে চুল আর্মি কাটিং থাকবে, তাহলে কিন্তু তার ছাত্রের একটা বৈশিষ্ট্য, তাই না? ঠিক এরকম লেনদেনেও কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে লেনদেনের বৈশিষ্ট্য, এখন আমরা যেটা আলোচনা যাচ্ছি সেটা হলো লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের যে বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো লেনদেন। আমরা এখন কি আলোচনা করব? লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই যে লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য, একটা লেনদেন মানে কি একটা ঘটনা যদি লেনদেন হতে হয় তিনটি বৈশিষ্ট্য অবশ্যই তার মধ্যে থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে তাহলে তুমি বুঝবা এটা লেনদেন, আর তিনটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে অবস্থান না করে তাহলে বুঝবা লেনদেন না। এক নম্বর হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, দুই নম্বর হলো আর্থিক অবস্থার পরিবর্তন, তিন নম্বরে যেটাকে বলি আমরা দ্বৈত সত্তা, দুটি পক্ষ। একটা ঘটনা যদি লেনদেন হইতে হয় তাহলে এই তিনটা মূল বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা বৈশিষ্ট্যের কথা বলছি? তিনটা। আর অনেকগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, কিন্তু আমাদের মূল বৈশিষ্ট্য কয়টা? তিনটা। তোমরা একটু কি লিখবে বাবা যে তোমাদের দেখা যাচ্ছে কিনা? একজন অবশ্য লিখছিল স্যার দেখা যাচ্ছে না। তাহলে লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে বাবারা আমরা মূল বৈশিষ্ট্য কয়টা? তিনটা। একটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, আর দুটি পক্ষ। প্রথম কি বলছি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এক নম্বরে কি বলছিলাম? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা তার মধ্যে থাকতেই হবে। দুই নম্বর হলো আর্থিক অবস্থার পরিবর্তন, এটা তার মধ্যে থাকতে হবে। এবং একটা ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে দুটো পক্ষ থাকবে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তাহলে আমরা কি লিখবো? কোনো ঘটনা যদি লেনদেন হতে হয়, কোনো ঘটনা যদি লেনদেন হতে হয়, লেনদেন একটু তুলে নিবে হতে হয়। একটু দেখি প্লিজ, যে তোমরা একজন লিখছিলে যে স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যায় স্যার, থ্যাংক ইউ। অনদর লাগছে, স্যার দেখা যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ বাবা। কোনো ঘটনা যদি লেনদেন হতে হয়, লেনদেন হতে হলে ওই ঘটনাটি অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। ঘটনাটি অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। কি বলেছি? কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় বা লেনদেন হতে হলে ওই ঘটনাটাই অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু তুলে নেই। আমরা লেনদেনের তিনটা মূল বৈশিষ্ট্য বলছি। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিবে। তোমাদের প্রশ্ন থাকলে একটু সংক্ষিপ্তভাবে প্রশ্নটা এখানে করবে, কারণ আমরা নেক্সট ক্লাসে কিন্তু যে কোনটি লেনদেন নয় এটি কিন্তু চিহ্নিত করতে দিব। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলতে হবে এবং দেখবো কে খুব দ্রুত সময়ের মধ্যে তোমার উত্তরগুলো দিতে পারে। তাহলে একটু দেখো, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, মানে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা যদি লেনদেন হতে হলে বা কোনো ঘটনা লেনদেন হতে হলে ওই ঘটনাটি যে অবশ্যই অর্থের মাপকাঠিতে কী হবে? পরিমাপযোগ্য হতে হবে। তার কোনো ঘটনা লেনদেন হতে হলে, এটি লিখলে আরও সুন্দর। কোনো ঘটনা লেনদেন হতে হলে
ওই ঘটনাটি অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। একটু প্লিজ তুলে নাও, তুলে নিলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কারণ আমরা 3টা বৈশিষ্ট্য অন্তপক্ষে তুলে নিব সবাই বাধ্যতামূলক। এই 3টা বৈশিষ্ট্যের উপরে কিন্তু নির্ভর করে তোমার পরবর্তী কিছু। প্রিয় শিক্ষার্থী, কয়টা বৈশিষ্ট্য বলছি? 3টা। 1 নম্বরে কি বললাম? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। কোনো ঘটনা লেনদেন হতে হলে ওই ঘটনাটি অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। 2 নম্বরে কি বলছিলাম? আর্থিক অবস্থার পরিবর্তন। 2 নম্বর বৈশিষ্ট্যের কথা কি বলছি? আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন হলেই কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন হলেই কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন হলে কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে। প্রিয় শিক্ষার্থী, কি বলছি? আর্থিক অবস্থার পরিবর্তন হলেই কোনো ঘটনাকে আমরা কি বলতে পারবো? লেনদেন। একটু দেখো, এই যে একটা মার্কার, এটা কত টাকায় কিনলাম বলো তো? 40 টাকায়। আমার পকেট থেকে 40 টাকা চলে গেছে, আমি একটা মার্কার পেয়েছি। দোকানদারের পকেটে 40 টাকা বেড়ে গেছে। আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে কি বলছে? পরিবর্তন হলেই কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন হলেই মানে কি কোনো ঘটনাকে কি বলা যাবে? লেনদেন। কোনো সমস্যা আছে বাবা? সমস্যা থাকলে অবশ্যই লিখবে। আর্থিক অবস্থার পরিবর্তন হলেই কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে। যেমন আমি কি করলাম? 10 টাকা দিয়ে একটি মার্কার ক্রয় করলাম, না সরি 40 টাকা দিয়ে। তাহলে 40 টাকা দিয়ে যে মার্কার ক্রয় করলাম, তাহলে 1 নম্বরে কি বলছিলাম বৈশিষ্ট্য? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলছিলাম? আর্থিক অবস্থার পরিবর্তন। 3 নম্বর একটা বৈশিষ্ট্য আছে দ্বৈত সত্তা, যেটাকে কেউ কেউ বলে দুটি পক্ষ। দ্বৈত সত্তা, এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। কোনো ঘটনা লেনদেন হইতে হলে দুটি পক্ষ অবশ্যই জড়িত থাকবে। কোনো ঘটনা লেনদেন হলে অবশ্যই দুটি পক্ষ জড়িত থাকবে। কোনো ঘটনা লেনদেন হতে হলে দুটি পক্ষ অবশ্যই জড়িত থাকবে। এটা তো তোমরা জানোই, তাই না? দুটি পক্ষ ছাড়া কি কোনো কিছু ঘটে? যেমন তুমি যদি একটা বই কিনতে যাও, তাহলে দোকানদার একটা পক্ষ, তুমি একটা পক্ষ। আমি রিক্সা আসলাম, রিক্সাওয়ালা একটা পক্ষ, আমি একটা পক্ষ। তাহলে দুটি পক্ষ অবশ্যই থাকতে হবে। দুটি পক্ষ যেখানে যে ঘটনার সাথে জড়িত থাকবে না, সেটা কিন্তু লেনদেন হবে না। তাহলে কোনো ঘটনা লেনদেন হতে হলে দুটি পক্ষ অবশ্যই জড়িত থাকবে। একটু প্লিজ প্রিয় শিক্ষার্থী তুলে নিবে। এখন তোমরা কি বলতে পারবে? এক পক্ষ কি করবে? সুবিধা গ্রহণ করবে। আর এক পক্ষ কি করবে? সুবিধা প্রদান করবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে। এই কোনো ঘটনা লেনদেন হতে হলে দুটি পক্ষ অবশ্যই জড়িত থাকবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটি পক্ষ কি? আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে। আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। তোমরা কি বলতে পারবে প্রিয় শিক্ষার্থী যারা ক্লাসে অংশগ্রহণ করেছো?
যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে আমরা কি বলবো একটু লিখবে। তোমরা যদি একটু কমেন্ট বক্সে লেখো, সংক্ষিপ্তভাবে লিখে দিলে আমি বুঝবো যে তোমরা কি লিখতে যাচ্ছ। যে আমাদের একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে, এই পক্ষকে আমরা কি বলবো এবং এই পক্ষকে আমরা কি বলবো। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে, তোমরা প্রথমে একটু লিখবে যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে আমরা কি বলবো। কেউ লিখতে পারবে? আমি অপেক্ষা আছি, কেউ লিখবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে আমরা কি বলবো। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে আমরা কি বলবো, ডেবিট। আর যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে আমরা কি বলি, ক্রেডিট। সুবিধা গ্রহণকারী হিসাব কি হবে, ডেবিট, এবং সুবিধা প্রদানকারী হিসাব কি, ক্রেডিট। তাহলে একটা ঘটনা লেনদেন হতে গেলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? এই তিনটা মূল বৈশিষ্ট্য: অর্থে মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ। তাহলে একটি ঘটনা একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাহলে সে পক্ষ হলো ডেবিট, এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে সে পক্ষ হলো ক্রেডিট। তাহলে অনন্ত দাস তুমি লিখেছো গ্রহীতা, আর হলো দাতা। গুড, থ্যাংক ইউ। গ্রহীতা দাতাও বলতে পারবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং আরেক পক্ষ সুবিধা প্রদান করবে, গ্রহীতা চলবে, থ্যাংক ইউ। তারপর সুলতানা লিখেছো মা গ্রহীতা, ধন্যবাদ বাবা, অসংখ্য ধন্যবাদ। এক পক্ষ গ্রহীতা, এক পক্ষ দাতা। যে পক্ষ গ্রহণ করে সে পক্ষ গ্রহীতা, যে পক্ষ প্রদান করে সে পক্ষ দাতা। ঠিক আছে তো? তাহলে আমরা একটা কোনো ঘটনা লেনদেন হইতে হলে দুটি পক্ষ অবশ্যই জড়িত থাকবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে সেই পক্ষ হলো ডেবিট, এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে সেই পক্ষ কি হবে, ক্রেডিট। এই তিনটা হলো মূল বৈশিষ্ট্য। কি কি মূল বৈশিষ্ট্য? মূল বৈশিষ্ট্য তোমরা একটু লিখবে। মূল বৈশিষ্ট্য কয়টা আমাদের লেনদেনের? যে মূল বৈশিষ্ট্য একটু কেউ লিখতে পারবে? লেনদেনের মূল বৈশিষ্ট্য কয়টা? একটু লিখো তো কমেন্ট বক্সে দেখি, কয়জনে লিখো। মূল বৈশিষ্ট্য মানে এই কয়টা বৈশিষ্ট্য না থাকলে লেনদেন বলে গণ্য করা যাবে না। এরপর হলো দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা, 4 নম্বরে। এগুলো গুরুত্বপূর্ণ কম। দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা নামই বলে দিবে কার্যক্রম, তাই না? দৃশ্যমানতা একটা দেখা যায়, আর হলো অদৃশ্যমানতা, এটা দেখা যায় না। দেখি কেউ কিছু লিখেছে কিনা। গ্রহীতা, তারপর হলো মোস্তফা ইসলাম, যারা গ্রহীতা বাবা, সব ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। মূল বৈশিষ্ট্য 3টা, যে লিখেছো মূল বৈশিষ্ট্য 3টা, অনন্ত দাস ধন্যবাদ বাবা। আমাদের কিন্তু মূল বৈশিষ্ট্য 3টা। এই 3টা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করি তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে অংশগ্রহণ করেছো এবং তোমরা যারা উত্তর দিচ্ছ। তাহলে উত্তর দিতে পারবো, আর না বুঝলে কিন্তু উত্তর দিতে পারবো না। এই জন্য তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা, তাদের সবাইকে বলবে এই অনলাইন ক্লাসে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। কারণ অনেকে কি করে, এই টাইমে ঘুমিয়ে থাকে, সে পরবর্তী ক্লাসটা দেখে, তাতে সে খুব একটা সুবিধা পায় না। কারণ উত্তর দিতে হবে, বুঝতে হবে। উত্তর দিলে বুঝবো যে তুমি বুঝেছো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মূল বৈশিষ্ট্য কয়টা বলেছিলাম, 3টা। যাই হোক, এখানে আরো একজন বলেছে, সানি বলেছে 3টা। ধন্যবাদ বাবা, অসংখ্য ধন্যবাদ। দেখো, দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা। দৃশ্যমান যেটা দেখা যায়, অদৃশ্যমান যেটা দেখা যায় না। তুমি একটা টেবিল কিনে নিয়ে আসছো বাসায়, সেটা কি দেখা যাবে? এটা হলো দৃশ্যমানতা। আর অদৃশ্যমানতা, তুমি যে টেবিলটা কিনেছো, যখন তুমি 5-এ পড়ো তখন তুমি টেবিলটা কিনেছো, বাবার টেবিলটা বানিয়ে দিয়েছে 15,000 টাকা দিয়ে। তুমি কি এই 15,000 টাকা যে টেবিলটা, এখন যদি সেটা বিক্রি করতে যাও, তাহলে সেটা দেখা যাচ্ছে তুমি বিক্রি করতে পারবে হয়তো বা 5,000 টাকায়। 10,000 টাকা নেই। এই 10,000 টাকা নেই যে, এটাকে আমরা স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে কি বলি? অবচয়। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে কি বলে? অবচয়। তোমরা কি একটু প্লিজ লিখবে কেউ এই অবচয়? একটা হলো আসবাবপত্র, এটা কোন ধরনের লেনদেন, আর একটা অবচয় হলো কোন ধরনের লেনদেন? লিখবে কি তোমরা? সম্ভব লেখা? দেখো তো আমি কি প্রশ্ন করছি বাবা, একটু দেখো।
দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা। যেসব লেনদেন দৃশ্যমান, যেটা দেখা যায়, তাকে আমরা দৃশ্যমান লেনদেন বলি, আর যেসব লেনদেন দেখা যায় না তাকে আমরা অদৃশ্যমান লেনদেন বলি। এই ধরনের ঘটনাগুলো লেনদেন হবে। এখন এখানে আমি যে তোমাদের দুটো মানে কি এক্সাম্পল দিয়েছি, মানে উদাহরণ, একটা হলো আটনাপত্র ক্রয় বা আটনাপত্র ক্রয়, আরটা বলছে অবচয়। এই আটনাপত্র ক্রয় এটা কোন ধরনের লেনদেন, আর অবচয় কোন ধরনের লেনদেন। আমি কিন্তু অপেক্ষা আছি, তোমরা উত্তর দিবে এই আশায় বসে আছি। এর মধ্যে একটা হলো দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান। কোনটা দৃশ্যমান একটু বলবে তো? আটনাপত্র ক্রয় ফার্নিচার পারচেস, আর অবচয় হলো ডেপ্রিসিয়েশন। তুমি বাংলায় লেখো, আর না পারলে তুমি একটু বলো যে আচ্ছা যাই হোক, দৃশ্যমান লেনদেন এটা কোন ধরনের লেনদেন সেটা বলতে হবে। আর এই 2 নাম্বার 1 2 দাও, তাহলে বুঝবো দৃশ্যমান লেনদেন। একটু দেখি কোনটা দাও, দৃশ্যমান লেনদেন কোনটাকে বলবে তোমরা একটু দেখি। আটনাপত্র দৃশ্যমান লেনদেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফারজানা রহমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তুমি দৃশ্যমান লেনদেন বুঝতে পারছো, যে লেনদেনটা দেখা যায়, তাই না? আটনাপত্র ক্রয় ন্যাশনালগুলো যে যেমন উপরে আছে তোমার ফ্যান আছে, তারপর আমার সামনে চেয়ার আছে, তারপর হলো বেঞ্চ আছে, তাহলে এগুলো হলো দৃশ্যমান লেনদেন। তাহলে যে লেনদেনটা দেখা যাচ্ছে তাকে আমরা দৃশ্যমান লেনদেন বলবো। থ্যাংক ইউ অনেক। তারপর ফারজানা রহমান লেখছে 1 নাম্বার। অদৃশ্যমান লেনদেন কোনটা বাবা? তাহলে কোন নাম্বারটা হবে? অদৃশ্যমান লেনদেন, যে লেনদেনটা লেনদেন কিন্তু দেখা যায় না, দৃশ্যমান লেনদেন। এক দৃশ্যমানের অনন্ত দাস, থ্যাংক ইউ। আফরিন, তোমাকেও ধন্যবাদ। এখন একটু তাহলে বলো তো, অদৃশ্যমান লেনদেন বোঝাই তো যাচ্ছে, তাই না? অবচয় হলো অদৃশ্যমান লেনদেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের বাবারা। তাহলে আমরা আটনাপত্র ক্রয় আমরা পাচ্ছি দৃশ্যমান লেনদেন, এবং তোমার অবচয় হলো অদৃশ্যমান লেনদেন। কেন অদৃশ্যমান একটু তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। যে লেনদেনটা দেখা যায় না কিন্তু সংগঠিত হয়ে গেছে, তুমি 15,000 টাকা দিয়ে একটি টেবিল ক্রয় করেছো, সেটা 5 বছর পরে, 2 নাম্বার হলো অদৃশ্যমান লেনদেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আটনাপত্র ক্রয় হলো দৃশ্যমান লেনদেন, আর তোমার অবচয় হলো অদৃশ্যমান লেনদেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লেনদেনের 4টা বৈশিষ্ট্য পেয়েছি, তাই না? এরপর আসে আরো কিছু বৈশিষ্ট্য আছে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রতা। স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা ঘটনা হবে স্বয়ংসম্পূর্ণ এবং আলাদা, মানে একটার সাথে আরেকটা কিন্তু এক নয়। স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্রতা। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রতা, প্রত্যেকটি লেনদেন হবে কি স্বয়ংসম্পূর্ণ। প্রিয় শিক্ষার্থী, সরি বাবা, নেটের প্রবলেমের কারণে আমি তোমাদের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রতা, প্রত্যেকটা লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, তার আলাদা আলাদা বৈশিষ্ট্য। যেমন আমি 10 তারিখে একটা পণ্য ক্রয় করছি, ধারে পণ্য ক্রয় করছি, ধারে যখন পণ্য ক্রয় করি এটা লেনদেন। 20 তারিখে গিয়া এই ধারে ক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধ করা হলো, এটাও কিন্তু তখন লেনদেন হবে। তাহলে প্রত্যেকটা লেনদেন কি হবে? স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কি থাকবে? আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে প্রত্যেকটা লেনদেন। 3টা আর 10টা, 3টা। হ্যাঁ, আমরা ঠিক আছে তোমাদের কথা, যে আমরা মূল বৈশিষ্ট্য 3টাই আলোচনা, মানে কি 3টার উপরে ভিত্তি করে আমরা লেনদেন চিহ্নিত করব। আমরা পরবর্তী ক্লাসে আমি যখন তোমাদের সাথে অংশগ্রহণ করবো তখন কিন্তু মূল বৈশিষ্ট্য যে 3টাই, এটার উপরে ভিত্তি করে তুমি লেনদেন চিহ্নিত করবে। আর তোমার যে তুমি যে বলছো স্যার 10টা, কোনো বইতে এটা 11টা পাওয়া যাচ্ছে, তোমার কথাই ঠিক আছে। এখন আমরা অলরেডি 5ম ধাপে আছি, মানে 5টা নিয়ে আলোচনা করতেছি। স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে আলাদা 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 আলাদা। যেমন আমি রিক্সা আসলাম, রিক্সাওয়ালা একজন ব্যক্তি, আমি আর একজন ব্যক্তি, আমার পকেট থেকে টাকা গেছে, এটাও যেমন লেনদেন। রিক্সাওয়ালা টাকা পেয়েছে, এটাও একটা লেনদেন, আলাদা আলাদা বৈশিষ্ট্য। ঠিক কীরকম? 10 তারিখে ধারে পণ্য ক্রয় করলাম, এটা একটা লেনদেন।
আবার ঠিক তোমার 20 তারিখে গিয়ে ধারে ক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধ করালো, এটাও কিন্তু লেনদেন। অর্থাৎ আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। এবার প্রমাণ্য দলিল, এটা তো বুঝতেই পারছো, প্রমাণ্য দলিল। আমরা অনেক সময় বলি প্রমাণ ছাড়া কোনো কিছু ঘটে না। প্রমাণ্য দলিল, প্রত্যেকটা লেনদেন, কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় সেখানে প্রমাণ থাকতে হবে, প্রমাণ্য দলিল থাকতে হবে। যে কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় কী হবে, ব্যবসায় কোনো ঘটনা লেনদেন হিসেবে বিবেচনা করতে হলে সেটির দলিল অবশ্যই থাকতে হবে। প্রমাণ্য দলিল, মূল বৈশিষ্ট্য 3টা কিন্তু বাবা, সুলতানা ঠিক আছে, মূল বৈশিষ্ট্য 3টা। একটু প্লিজ বাবা প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো, তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম, প্রমাণ্য দলিল। তাহলে কোনো হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি কোনো ঘটনা লেনদেন হতে হয় সেটা প্রমাণ থাকতে হবে। যেমন অনেক সময় আমরা বলি এই লোক অন্যায় করেছে কিন্তু প্রমাণ ছিল না বিধায় সে কিন্তু কোর্ট থেকে খালাস পেয়ে যায়, তাহলে প্রমাণ্য দলিল থাকবে। প্রত্যেকটা লেনদেনের পক্ষে প্রমাণ্য দলিল থাকবে। তাহলে প্রমাণ্য লেনদেনের দলিলের মধ্যে কি বলতে পারি, ভাউচার, এটা হলো প্রমাণ্য দলিল। ভাউচার, ক্যাশ মেমো, কিরকম শোনো, বাবাকে বললাম বাবা কম্পিউটার কিনবো, বাবা বলো ভালো, তোমার যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে তুমি একটা ল্যাপটপ কিনো। বাবাকে এসে বললাম বাবা আমি যে ল্যাপটপ কিনে নিয়ে আসছি সেই ল্যাপটপ কিনতে আমাকে 30,000 টাকা লাগছে। বাবা আমাকে 32,000 টাকা দিয়েছিল। বাবা বললো যে ঠিক আছে, খুব ভালো, এটা কতদিন পর্যন্ত ওয়ারেন্টি আছে? 1 বছর। এখন বাবা বললো ঠিক আছে, তুমি যে কম্পিউটার কিনে নিয়ে আসছো সেটার জন্য একটা ভাউচার দাও, মানে বা ক্যাশ মেমোটা দাও। এই ক্যাশ মেমোটাই কিন্তু প্রমাণ্য দলিল, মানে দলিল হিসেবে কাজ করবে। তা প্রত্যেকটা লেনদেনের সপক্ষে কী থাকবে, প্রমাণ্য দলিল থাকবে। তাহলে হিসাব বিজ্ঞানের ভাষায় দলিলগুলো কি কি তোমার হলো ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো। প্রিয় শিক্ষার্থী আমরা আর 2-একটা বৈশিষ্ট্য একটু আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের এর পরবর্তীতে অন্য গ্রুপে ক্লাস শুরু হয়ে যাবে অলরেডি। অতীত ও ভবিষ্যৎ ঘটনা 6 নাম্বার গেছিল তাই না, 6 বা 7, অতীত ও ভবিষ্যৎ ঘটনা। অতীত ও ভবিষ্যৎ ঘটনা। প্রিয় শিক্ষার্থী অতীতে ঘটে গেছে এমন ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি। ধরো আমার একটা ব্যবসা আছে, সেখানে একজন দোকানদার আছেন, মানে কর্মচারী আছেন। এই কর্মচারীকে আমি কি করলাম, মাস শেষে 10,000 টাকা পরিশোধ করলাম, তার বেতনটা 1 মাস পরে। বা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে মাস শেষে সরকার বেতন দেয়, তাহলে এটা হলো প্রমাণ্য অতীত ঘটনা। আবার ভবিষ্যৎ ঘটনাও আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন অনাদায়ী পাওনা সূচি, তোমাদের কি মনে আছে? দেনাদারের কাছ থেকে যে টাকাটা আর পাওয়া যায় না তাকে বলে অনাদায়ী পাওনা, আর দেনাদারের কাছ থেকে যে টাকাটা পেতেও পারি নাও পেতে পারি বলে সন্দেহ করা হয় তাকে বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে বেতন পরিশোধ কোন ধরনের ঘটনা, অতীত ঘটনা। বেতন পরিশোধ 5,000 টাকা, বেতন পরিশোধ 5,000 টাকা, এটা হলো অতীত ঘটনা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা হলো ভবিষ্যৎ ঘটনা, ভবিষ্যতে ঘটতেও পারে নাও পারে। অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী তাহলে অতীত ও ভবিষ্যৎ ঘটনা আমাদের লেনদেন হিসেবে চিহ্নিত হইতে পারে। অতীত মানে যেটা ঘটে গেছে, আর ভবিষ্যৎ ঘটনা যেটা ভবিষ্যতে ঘটবে। এমন ধরনের ঘটনাকে আমরা কি করতে পারি, আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী আর হিসাব রক্ষণের ভিত্তি সর্বশেষ আরেকটি আলোচনা করে দিচ্ছি। হিসাব রক্ষণের ভিত্তি আমাদের হলো হিসাব রক্ষণের ভিত্তি। হিসাব রক্ষণের ভিত্তি, যারা ব্যবসায়ী তারা সবসময় ধরে নেয় সবসময় যে নগদে ব্যবসা সংগঠিত হবে এমন না। কুড়িন হইল বাবা অনাদায়ী পাওনা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, হিসাব রক্ষণের ভিত্তি কোনো ব্যবসায়ের হিসাব রক্ষণের ভিত্তি 2 ধরনের বা 2 প্রকার। হিসাব রক্ষণের ভিত্তি কয় প্রকার? 2 প্রকার।
মানে যেটা একটা হলো নগদ লেনদেন, আর একটা হলো কি মনে আছে তোমাদের, সরি হিসাব রক্ষণের ভিত্তি, একটা নগদান ভিত্তিক, আর একটা প্রাপ্য ও পদভিত্তিক, যেটা বলি বকেয়া, আর একটা কি প্রাপ্য ও পদভিত্তিক, প্রিয় শিক্ষার্থী, অথবা এটাকে বলতে পারো বকেয়া ভিত্তিক বা বকেয়া ভিত্তিক। কি পাইলাম শোনো তো, হিসাব রক্ষণের ভিত্তি সবসময় যে ব্যবসায়ীরা নগদের সব কিছু সংগঠিত করবে এমন না, বকেয়াও হইতে পারে। তাহলে হিসাব রক্ষণের ভিত্তি হলো দুই ধরনের। তুমি যদি সবসময়, যেমন একজন মুদির দোকানদার সে সময় যদি ভাবে যে আমি সবসময় নগদেই ব্যবসা করব, একটা লোক দেখা যায় বিভিন্ন সময় নগদে খাচ্ছে, কিন্তু হঠাৎ করে দেশে যে বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতির কারণে দেশে দেখা গেল তার একটা মাসে সে সমস্যা পড়ে গেছে, সে 15 তারিখে পর্যন্ত টাকা দিয়েও আসছে, 15 তারিখে পরে গিয়ে বলো ভাই আমি 1 বস্তা চাল নিব, টাকাটা আমি আগামী মাসে ফার্স্ট উইকে দিব। তাহলে এটা তো বকেয়া ভিত্তিক, তাই না? তার লেনদেন নগদ ভিত্তিক হইতে পারে, বকেয়া ভিত্তিক হইতে পারে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে হিসাব রক্ষণের ভিত্তি দুই ধরনের, একটা হলো প্রাপ্য নগদান ভিত্তিক, আর একটা হলো প্রাপ্য পদভিত্তিক। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আর একটা আছে সম্ভাব্য দায়কে আমরা অনেক সময় সম্ভাব্য দায়কে প্রকৃত দায় হিসেবে গণ্য করি না। সম্ভাব্য দায় কখনো দায় নয়, যদি সেটা পরবর্তীতে দায়টা সংগঠিত হয় তাকে আমরা প্রকৃত দায় হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই বৈশিষ্ট্যগুলো দেখবে, তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় পড়াশোনা করবে। আমরা পরবর্তীতে আগামী শনিবার যদি আমাদের কাজ মানে কি এই চ্যাপ্টারের উপরে আবার ক্লাস সংগঠিত হবে। তোমরা সবাই ভালো থাকো এই আশা রেখে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।